আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেয়া হবে না বললেন আবিদ। চট্টগ্রামে ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত, নিহত এক। বন্যা পরিস্থিতি, ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ। বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার। ৬ দিনের রেমিটেন্স এলো ৮,৫৪৩ কোটি টাকা। এনসিপি সমাবেশে বোমা হামলায় যুবলীগের ২ নেতা রিমান্ডে। এবার বিস্তারিত। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং গত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, স্বৈরাচারের প্রতিটি অর্গানকে বলতে চাই, প্রতিটি ব্যক্তিকে বলতে চাই, আপনারা যে গণহত্যা চালিয়েছেন তার জন্য অনুতপ্ত হয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে বিচারের মুখোমুখি হন। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করা তো দূরের কথা, দলটির একটি অর্গানকেও দেশের মাটিতে ফাংশন করতে দেয়া হবে না। এটাই আমাদের শেষ কথা। সোমবার রাতে আবিদুল ইসলামের ফেসবুকে আপ করা একটি ভিডিওতে তাকে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, আমি ভিসি চত্বরে রক্ত দেখেছি, বোনদের আহত হতে দেখেছি। একই সাথে বাড্ডাতে আমি জিল্লুরের রক্তাক্ত লাশ দেখেছি। সেই লাশকে সাক্ষী রেখেই হাসিনা পতনের স্লোগান তুলেছিলাম। আবিদুল ইসলাম আরো বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আমি ছোট্ট আনাসের লাশ দেখেছি। সুতরাং আমি লাশ দেখে অভ্যস্ত। আমি রক্ত দেখেছি, সংগ্রাম দেখেছি। আমি যে বেঁচে আছি সেটা আমার জন্য বোনাস মনে করি। সুতরাং জুলাই মানে ১৭ বছরের আপোষহীন সংগ্রাম। এই সংগ্রামকে জীবিত রাখার জন্য শত অনৈক্যের মধ্যেও ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাব। টানা ২ দিনের ভারী বর্ষণে আবারও দুর্ভোগের মুখে চট্টগ্রাম। কোথাও সড়কের উপর উপড়ে পড়েছে বিশাল গাছ, কোথাও ধসে গেছে রাস্তা। পাহাড়ি এলাকায় দেখা দিয়েছে ধসের শঙ্কা। সব মিলিয়ে বর্ষার শুরুতেই নগর জীবনে নেমে এসেছে ভোগান্তির ছাপ। পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী মঙ্গলবার চট্টগ্রামে ৪১২.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। নগরীর টাইগার পাস ও উত্তর কাটলি এলাকায় টানা বৃষ্টিতে সড়কের উপর গাছ উপড়ে পড়ে, ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। এদিকে রহমাননগর এলাকায় পাহাড় ধসে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পাহাড় ধসের ঝুঁকি বিবেচনায় ঝুঁকিপূর্ণ এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে নগরীর পতেঙ্গা এলাকায় সড়ক ধসের ঘটনায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। ভোগান্তিতে পড়েছে পণ্য বোঝাই ভারী যান। জলাবদ্ধতা নিরসনে চলমান বিভিন্ন প্রকল্পের কিছু কাজ এখনো শেষ না হওয়ায় এ মৌসুমে কিছুটা ভোগান্তি চলতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। তবে প্রকল্পের বাকি কাজ শেষ হলে ভবিষ্যতে বৃষ্টিজনিত দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে মন্তব্য করেন তিনি। টানা বর্ষণে এবার জলাবদ্ধতার চিত্র অন্যান্য বারের তুলনায় কম দেখা গেলেও গাছ উপড়ে পড়া, সড়ক ধস এবং পাহাড় ধসের ঝুঁকি নগরবাসীর উদ্বেগ বাড়িয়েছে। বর্ষা মৌসুম জুড়ে পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন ও সেবাদানকারী সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হঠাৎ বন্যা সহ দুর্যোগ মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বাংলাদেশের দুর্যোগ মোকাবেলায় যুক্তরাজ্য সার্বিক সহযোগিতার বিষয় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুকের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর শেষে একথা বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, দেশে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি হিসেবে ৬৪ জেলায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে সরকার। এর মধ্যে ৩ পার্বত্য জেলা ও কক্সবাজার, এই ৪ জেলায় ১০ লাখ টাকা, ২০০ মেট্রিক টন করে চাল ও বাকি ৬০ জেলায় ৫ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন করে চাল সহায়তা পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার। মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ ঘোষণা দেন। মন্ত্রী জানান, আগামী ১ থেকে ২ মাসের মধ্যে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে বলে আশা করছে সরকার। এবার মালয়েশিয়ার উপর নির্ভর না করে বাংলাদেশ নিজেই রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে। অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকার এবার সিন্ডিকেট ও দুর্নীতি এড়াতে এজেন্সিগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগে কাজ করছে। বিশ্লেষকরা মনে করছেন, জনশক্তি রপ্তানি প্রক্রিয়া স্বচ্ছ না হলে দীর্ঘমেয়াদে এই বাজারে আবার অস্থিরতা দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে নানা চড়াই উতরাই পেরিয়েছে মালয়েশিয়ার শ্রম বাজার। ২০০৮ সালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শ্রমবাজারটি বন্ধ হয় এবং ২০১৬ সালে তা পুনরায় চালু হয়।
কিন্তু দুর্নীতির অভিযোগে 2018 সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া আবার বন্ধ করে দেয় মালয়েশিয়া। এরপর 2022 সালের আগস্ট থেকে কর্মী যাওয়া শুরু হলেও 2024 সালের 1 জুন থেকে আবারও বাংলাদেশি কর্মীদের জন্য বাজারটি বন্ধ হয়ে যায়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে দুই দেশের আলোচনার মাধ্যমে আইনি জটিলতা কাটিয়ে এই শ্রমবাজার আবারও সচল হলো। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম 6 দিনে দেশের রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছে 69 কোটি 60 লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় 8,543 কোটি 40 লাখ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গত 6 জুলাই রেমিটেন্স এসেছে 1,583 কোটি 47 লাখ 50 হাজার টাকা। গত বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল 42 কোটি 60 লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে 62.80% রেমিটেন্স প্রবাহ বেড়েছে। সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে ককটেল ও বোমা বিস্ফোরণের ঘটনায় করা মামলায় সাবেক যুবলীগ নেতা নুরুল ইসলাম ও সজীবকে 2 দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজুল ইসলাম সোহাগের আদালত রিমান্ডে নেয়ার এই আদেশ দেন। এর আগে তাদেরকে আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহরিয়ার ইমতিয়াজ। রিমান্ড আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন সহ মূল পরিকল্পনাকারী শনাক্ত ও গ্রেফতার করতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। একই সাথে মামলার ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আসামিদের নাম ঠিকানা সংগ্রহ ও গ্রেফতার এবং আসামিদের হেফাজত হতে আরও বিস্ফোরক উদ্ধার ও তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন। পরে শুনানি শেষে রিমান্ডে নেওয়ার ওই আদেশ দেন আদালত। এর আগে গতকাল সোমবার রাতে এনসিপি ঢাকা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে এ মামলা দায়ের করেন। পরে আজ মঙ্গলবার সকালে সাভার থানার আনন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহভাজন আসামি হিসেবে নুরুল ইসলাম ও সজীবকে গ্রেফতার করা হয়। মামলার অভিযোগ থেকে জানা গেছে, সোমবার রাত 9:45টার দিকে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এতে দলের 6 নেতাকর্মী আহত হন। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।